আসসালামু আলাইকুম। কেপি একাডেমির পক্ষ থেকে টেন্সের মাস্টার ক্লাস পার্ট 1 এ সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমার প্রেজেন্ট টেন্স রিলেটেড আর কোনো সমস্যা থাকবে না। ভিডিওটি সর্বমোট 3টা পার্টে বিভক্ত হবে। প্রথম পার্টে আমরা আলোচনা করব প্রেজেন্ট টেন্স, দ্বিতীয় পার্টে পাস্ট টেন্স অ্যান্ড লাস্ট পার্টে অর্থাৎ তৃতীয় পার্টে আমরা আলোচনা করব ফিউচার টেন্স নিয়ে। আশা করি এই 3 পার্ট দেখার পরে তোমার টেন্স নিয়ে কোনো ধরনের ঝামেলা থাকবে না। তাহলে চলো এখন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। সর্বপ্রথম আমরা টেন্সের সংজ্ঞাটা শিখব। টেন্সের সংজ্ঞা হলো কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময় বা সময়কালকে টেন্স বলা হয়। টেন্সের প্রকারভেদ। টেন্স হলো মূলত 3 প্রকার। কি কি? প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এখন চলো আমরা এক এক করে প্রত্যেকটি দেখব যে প্রেজেন্ট টেন্স কি, পাস্ট টেন্স কি এবং ফিউচার টেন্স কি। এটা বিস্তারিত আমরা পার্ট বাই পার্ট করে দেখব। আর একটা বিষয় জেনে রাখো, দেখো আমরা এখানে ডান পাশে দেখতে পাচ্ছি, তোমরা এই হাইলাইটেডটা লক্ষ্য করতে পারো যে এই অধ্যায়ে মানে এই ক্লাসে আমরা এই শর্ট ফর্মগুলো ব্যবহার করবো, যেমন V1, V2, V3, V4। তোমরা অনেকেই এটা জানো না, তো তোমাদের জন্য আমি বলে রাখি, V1 মিন করে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মিন করে হলো ভার্বের পাস্ট ফর্ম, V3 মিন করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং V4 মিন করে হলো ভার্বের আইএনজি ফর্ম। তাহলে চলো এখন আমরা প্রেজেন্ট টেন্সের প্রকারভেদটা দেখবো, এটাই আমাদের আজকের মূল পাঠ্যর বিষয়। তাহলে চলো আমরা প্রেজেন্ট টেন্সের প্রকারভেদটা দেখে ফেলি। আমরা জানি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স প্রত্যেকটিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করতে পারি। তারই ধারাবাহিকতায় টেন্সকেও ঠিক 4টি ভাগে ভাগ করা যায়, অর্থাৎ প্রেজেন্ট টেন্সেরও মোট 4টি ভাগ রয়েছে। তাহলে চলো দেখে ফেলি। দেখো, প্রথম ফর্মটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় ফর্মটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তৃতীয় ফর্মটি হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং লাস্ট অফ অল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের পার্ট 1-এ পাঠ্যের বিষয় মূলত আজকে এই 4টা। এই 4টি যদি আমরা বুঝে ফেলতে পারি তাহলে প্রেজেন্ট টেন্স আমাদের কাছে পানি পানি হয়ে যাবে। তাহলে চলো এখন আমরা সর্বপ্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা দেখে ফেলি। দেখো, আমরা পড়ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট সিম্পল টেন্স আমরা কিভাবে চিনব? লক্ষ্য করো, নিত্য, অভ্যাসগত ও চিরন্তন সত্য বোঝানো হয় মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দ্বারা। যেমন উদাহরণ দেওয়া আছে, যেমন বাংলা বাক্যতে কি কি থাকলে আমরা বুঝবো সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো এখানে করি, করে, করেন, করিস, যাই, যায়, যান, যাস ইত্যাদি অনেকগুলা ক্রিয়া কিন্তু দেওয়া আছে। তার মানে বাংলা বাক্যে যদি এর এই ধরনের ক্রিয়া থাকে তাহলে আমরা চিনবো যে ওইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আর ইংলিশে আমরা কিভাবে তাহলে চিনবো, চলো দেখে নিই। ইংলিশের গঠনটা হলো প্রথমে সাবজেক্ট থাকবে, লক্ষ্য করো, প্রথমে সাবজেক্ট, তারপরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আগেই বলেছি V1 মানে কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এটা যদি থাকে তখন আমরা বুঝবো এটা হলো আমাদের কিসে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। মূলত আমাদের এখানে ভার্বের উপরই টেন্সের গঠনটা নির্ভর করবে। তাহলে চলো আমরা কিছু উদাহরণ দেখে ফেলি। যেমন ধরো, আমি তোমাকে আদর করি। দেখো, করি আছে বাংলাতে, তার মানে আমি বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং এর ইংলিশে অনুবাদটা সেটাও কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। তাহলে আদর মানে হলো অ্যাডোর, মানে আদরের ইংলিশ হলো অ্যাডোর। তাই তাহলে আমি তোমাকে আদর করি, এর ইংলিশ হবে আই অ্যাডোর ইউ। চলো এরপর নেক্সট হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, নেক্সট যে তোমরা লাইনটা দেখতে পাচ্ছ এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমার ছোট থেকে বড় যেই ভিডিও দেখছো না কেন, তোমাদের বলা যায় একদম ক্লাস 3 থেকে শুরু করে, একদম তোমার লাইফে চাকরি পরীক্ষা পর্যন্ত এটা প্রয়োজন হবে। এই রুলটা হলো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্বের সাথে এস বাই এস যোগ হবে। এটা খুব সহজ এবং একটি গুরুত্বপূর্ণ রুল, এটা সবারই ঠোঁটের আগায় থাকতে হবে। তাহলে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তবে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। ক্ষেত্র বিশেষে এস যোগ হইতে পারে অথবা ইএসও যোগ হইতে পারে। তাহলে চলো আমরা এইটার একটা উদাহরণ দেখে ফেলি। আর এটা একটা শর্টকাট ট্রিক আছে যে কিভাবে বুঝবো যে কোন ভার্বের শেষে এস হবে আর কোন ভার্বের শেষে ইএস হবে। তাহলে দেখো, এটা একটা শর্টকাট ট্রিক, খুব গুরুত্বপূর্ণ। যেসব ভার্বের শেষে এস, এইচ, এক্স, ও এবং জেড থাকে তাদের শেষে সাধারণত ইএস যোগ করতে হয়। তাহলে আমরা এটা বুঝলাম যে ও, এক্স, এইচ, এস, জেড এইগুলো থাকলে সাধারণত সেই সব ভার্বের শেষে ইএস যোগ হয়। এটা একটা শর্ট ট্রিক তোমরা জানলা। তাহলে এখন কোনটার শেষে এস আর কোনটার শেষে ইএস এটা নিয়ে আশা করি সমস্যা হবে না।
তাহলে চলো এখন এই আমাদের দ্বিতীয় রুলটার একটু কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। যেমন সেই স্কুলে যায়, তাহলে সেই ইংরেজি হলো হি বা শি। আর গো, যাওয়া মানে হলো গো, যায় মানে হলো গো। যেহেতু থার্ড পার্সন, দেখো এটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, হি বা শিটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো যার জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। এখন যেহেতু ভার্বের শেষে ও আছে, তাই এখানে ইএসটা যুক্ত হবে। আমি পড়িয়েছি না, দেখো গত স্লাইডে পড়িয়েছি যে যদি কোনো ভার্বের শেষে এস, এইচ, এক্স, ও বা জেড থাকে, তাহলে সেই সব ভার্বে ইএস যুক্ত হবে, তাই না? ওকে, তাহলে এক্সাম্পল এখানে তোমরা বুঝতে পেরেছো আশা করি, কেন গো এর সাথে কেন ইএস যুক্ত হইল। তাহলে এটার হবে সেই স্কুলে যায়, তাহলে এটার ইংলিশ হবে হি বা শি গোজ টু স্কুল। দেখো আরেকটা উদাহরণও দিয়েছি, মিষ্টি রহমান আমাকে ইংরেজি শেখায়, তাহলে এটার ইংলিশ হবে মিষ্টি রহমান টিচেস মি ইংলিশ। যেহেতু টিচেসও তোমার টিচেও দেখো এইচ আছে লাস্টে, তো যার জন্য ইএস যুক্ত হয়েছে। এবং লাস্ট অফ অল, মাইশা ভাত খায়, দেখো এটা ইংলিশ কি হবে, মাইশা ইটস রাইস। এখন দেখো ইটের শেষে কিন্তু আমাদের এস, এইচ, এক্স, ও, জেড কোনোটাই নাই, যার জন্য এখানে এস যুক্ত হয়েছে। এখন একটু লক্ষ্য করো, এখন আমরা দেখব যে কোন কোন ক্ষেত্রে আমাদের অভ্যাসগত কাজ বোঝাবে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোন কোন বাক্যগুলা বা কোন কোন ওয়ার্ডগুলা থাকলে আমাদের অভ্যাসগত কাজ বা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাবে। তাহলে দেখো কোনো বাক্যে যদি অলওয়েজ অর্থাৎ সর্বদা, ডেইলি অর্থাৎ প্রতিদিন, এবং এভরি প্লাস টাইম মানে যে কোনো টাইম, যেমন এভরি ডে হইতে পারে, এভরি উইক হইতে পারে, এভরি ইয়ার হইতে পারে, এভরি মান্থ হইতে পারে, তাই না? এই ধরনের যদি থাকে, আবার জেনারেলি মানে সাধারণত, ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে, অথবা রেগুলারলি নিয়মিত, ইউজুয়ালি সচরাচর, এই যে বাক্যগুলো আছে তোমরা একটু তুলে নিবে, খাতায় তুলে নিবে। এই বাক্যগুলো যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে এবং এটা হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝাবে, অর্থাৎ অভ্যাসগত কাজ বোঝাবে। তাহলে চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই রিলেটেড। দেখো আমাদের একটা উদাহরণ আছে, প্রথম উদাহরণটা হলো রুবেল সেস প্রেয়ার এভরিডে, অর্থাৎ রুবেল প্রতিদিন প্রার্থনা করে। প্রেয়ার মানে প্রার্থনা করা। তাহলে দ্বিতীয় নাম্বার দেখো, দ্বিতীয় উদাহরণটা, হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম ক্লাস বা স্কুল। হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল, দেখো নেভার, এটাও কিন্তু আমরা পড়েছি উপরে যে এটাও হ্যাবিচুয়াল অ্যাকশন বোঝায়। তাহলে এটা কি হবে, দেখো আমি কিন্তু বোল্ড করে দিয়েছিলাম যাতে বুঝতে পারো তোমরা। তো এই ওয়ার্ডগুলো কিন্তু কোনো বাক্যে থাকলে আমরা ওইটা নিঃসন্দেহে চোখ বন্ধ করে বলে দিতে পারবো যেগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট সিম্পল টেন্স। আর আরও যদি নিখুঁতভাবে বলতে চাই আমরা কিন্তু বলতে পারি এটা হ্যাবিচুয়াল অ্যাকশন। দেখো এরপর আমাদের চলে আসছে যে চিরন্তন সত্য। আমাদের চিরন্তন সত্যও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে। এখানে একটা নোট করার বিষয় হলো, যেসব বাক্যে চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, প্রাকৃতিক নিয়ম বা অবিচল বাস্তবতা বোঝানো হয় সেখানে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করা হয়। যেমন যেমন দেখো আমি অনেকগুলো উদাহরণ দিয়ে রাখছি। যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয় বা ওঠে। এটা কি কখনো চেঞ্জ করা পসিবল বলো? আমরা কি চাইলে এটা চেঞ্জ করতে পারবো? এটা বাস্তব সত্য না বা চিরন্তন সত্য। কখনোই কি সূর্য আমরা চাইলে পূর্ব দিক দিয়ে বাদ দিয়ে আমরা উত্তর দিক থেকে উঠাইতে পারবো? পারবো না। তো যার জন্য এটা একটা চিরন্তন সত্য। তারপরে আবার দেখো ২ নাম্বারটা, দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান, মানে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এটাও একটা সত্য কথা বা বৈজ্ঞানিক সত্য। ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে, এটা একটা সত্য বা প্রাকৃতিক নিয়ম। আবার অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা সততাই সর্বোত্তম নীতি, এটা একটা অবিচল বাস্তবতা। তাহলে দেখো এই নিচে যতগুলা উদাহরণ আছে প্রত্যেকটা কিন্তু, এই যে নিচে যতগুলা উদাহরণ আছে তুমি দেখলা, এই নিচে প্রত্যেকটা উদাহরণ কিন্তু বাস্তবতা, মানে অবিচল বাস্তবতা বা প্রাকৃতিক নিয়ম বা বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য যেটাই বলো না কেন, এবং এই প্রত্যেকটি কিন্তু এই জন্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি একটা শর্টকাট ট্রিক লিখেছি নিচে, যা সবসময় সত্য তাহাই প্রেজেন্ট সিম্পল, যা সবসময় সত্য তাহাই প্রেজেন্ট সিম্পল। খুবই সিম্পল একটা বিষয়, তোমরা শিখে ফেললে আশা করি। তাহলে এখন আমাদের দেখো দেখতে দেখতেই কিছু সময়ের মধ্যেই আমরা কিন্তু খুব ভালো করে ডিটেলসে, আমরা কোনো কিছু না বাদ দিয়েই আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রবেশ করেছি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স খুব ভালো করে হইল বা সবাই আমরা কিন্তু বুঝছি, তাই না? তাহলে এখন আমরা দেখব কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো অ্যাজ ইউজুয়াল আমরা সর্বপ্রথম সংজ্ঞাটা আমরা দেখে নিব। দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে কাজটি বর্তমানে চলিতেছে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখন বাংলায় চিনিবার উপায় কি? বাংলা ক্রিয়াপদের শেষে যদি তেসো, তেসি, তেসে, তেসেন, এই দেখো আমি কিন্তু লিখে রেখেছি, এই যে এইগুলা যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে বাংলা ক্রিয়াপদের শেষে যদি এই,
সাফিক্সগুলো থাকে আমরা কিন্তু বলতে পারবো যে এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো এরপরে আমরা ইংলিশ গঠনটা যে ইংরেজিতে কিভাবে চিনব। দেখো, ইংরেজিতে যদি সাবজেক্ট প্লাস এম ইজ আর মানে অক্সিলারি ভার্ব, এম ইজ আর কি অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট থাকে, তাহলে আমরা এটা চিনতে পারবো যে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চলো কিছু উদাহরণ দেখে ফেলা যাক। তার আগে একটা কথা মনে রাখতে হবে যে শুধুমাত্র সাবজেক্ট আই হলে সাবজেক্টের পর এম বসে, তাই না? তোমরা অনেকেই এটা ভুল করো, শুধুমাত্র সাবজেক্ট আই হলেই শুধুমাত্র অক্সিলারি ভার্ব হিসেবে এম বসতে পারে। আর দ্বিতীয় নম্বর কথা হলো যে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার বা একবচন হলে সাবজেক্টের পর ইজ বসে, সাবজেক্ট প্লুরাল নাম্বার বহু বচন হলে সাবজেক্টের পর আর বসে। চলো আমরা এই রিলেটেড কিছু উদাহরণ দেখে ফেলি। এক্সাম্পল দেখো, সাদমান একটি গান গাইছে, সাদমান ইজ সিঙ্গিং আ সং, যেহেতু সাদমান একজন ব্যক্তি একজন, তাই ইজ বইছে। দেখো পরেরটা, তারা মাঠে ক্রিকেট খেলতেছে, এটার ইংলিশ কি হবে? তারা, এটা কিন্তু বহু বচন, একজন নাই অনেকজন আছে, সেক্ষেত্রে দেই আর হবে প্লেয়িং ক্রিকেট ইন দ্য ফিল্ড। দেখো, দেই হলো সাবজেক্ট, আর হলো অক্সিলারি ভার্ব, প্লেইং হলো ভার্বের সাথে আইএনজি, আর বাকিটুক হলো অবজেক্ট, ক্রিকেট ইন দ্য ফিল্ড এটা হলো অবজেক্ট। ওকে, এখন আসো তৃতীয় নম্বর উদাহরণটা, আমি ইংরেজি শিখছি, নাও আই এম লার্নিং ইংলিশ। দেখো নাও, নাও তো এটা বসছে, তারপর দেখো আই হলো সাবজেক্ট, এম হলো, যেহেতু আমরা জানি আই এর পরে অক্সিলারি ভার্ব হিসেবে এম বসে, তাহলে আই এম লার্নিং, লার্নিং হলো লার্নের সাথে আইএনজি যুক্ত হয়েছে ইংলিশ। তাহলে আমরা দুইটা জিনিস দেখে আমরা কিন্তু কন্টিনিউয়াসটা চিনে ফেলতে পারি। প্রথম কথা হলো অ্যামিজার থাকতে হবে আর ভার্বের সাথে আইএনজি থাকতে হবে, তাহলে আমরা কিন্তু চিনে ফেলবো এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর অক্সিলারি ভার্বটা অবশ্যই অ্যামিজার হইতে হবে, যে অ্যামিজারের মধ্যে যে কোনো একটা হইতে পারবে, তাহলে আমরা বলতে পারবো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে চলো এরপরে দেখো আরো কিছু নোট বা অ্যাডিশনাল কথা, যে কোনো সেন্টেন্সে নাও, অ্যাট দিস মুমেন্ট, অ্যাট দিস টাইম, ডে বাই ডে, ডে আফটার ডে, গ্র্যাজুয়ালি, ইনক্রিজিংলি ইত্যাদি থাকলে উক্ত সেন্টেন্সটি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো আমরা কিন্তু স্ট্রাকচার দেখেছি, স্ট্রাকচার দেখার সাথে সাথে আমরা কিন্তু এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারি, যে এই ওয়ার্ডগুলো যদি কোনো টেন্সের মধ্যে সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে আমরা কিন্তু বলতে পারবো চোখ বন্ধ করে যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অনেক সময় তোমরা যারা ছোট আছো, মানে যারা হয়তো বা অনেকে হাই স্কুলের ভিডিওটা দেখতে পারো অথবা প্রাইমারি যারা দেখছো, তাদের জন্য এইটা অত বেশি একটা গুরুত্বপূর্ণ না। যারা হয়তো হাই স্কুলে 9-10 অব্দি যারা দেখছো বা 8-9-10, তাদের জন্য হয়তো বা এটা গুরুত্বপূর্ণ হতে পারে, তবে যারা এর নিচে দেখছো তাদের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ এটা না। তাহলে আমরা কিন্তু এটা একটু, যারা শিখতে চাও, বেশি শেখার আগ্রহ বা বেশি ধারণ করার ইচ্ছা, তারা এটা লিখে রাখতে পারো যে কোনো সেন্টেন্সের নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, ডে বাই ডে, ডে আফটার ডে, গ্র্যাজুয়ালি, ইনক্রিজিংলি ইত্যাদি থাকলে উক্ত সেন্টেন্সটি সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিন্তু চোখ বন্ধ করে এই ওয়ার্ডগুলো দেখলে কোনো সেন্টেন্স আমরা বলে দিতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো আমি একটা এক্সাম্পল দিয়েছি আমার নাম দিয়ে, দ্য স্টুডেন্টস অফ তামিম স্যার আর ইনক্রিজিং ডে বাই ডে, দ্য স্টুডেন্টস অফ নামিম স্যার আর ইনক্রিজিং ডে বাই ডে। দেখো ডে বাই ডে দেখেই কিন্তু আমি বুঝে গেছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দেখলেও বুঝতে পারবো, দেখো সাবজেক্ট এবং সাবজেক্ট, সাবজেক্টের পর যে অক্সিলারি ভার্ব আছে এবং ভার্বের সাথে আইএনজি আছে, এটা দেখেও কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো বা বলতে পারবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এটা কাজে আসবে কখন? যখন তোমরা রাইট ফর্ম ভার্বস করবা, তখন এটা কাজে দিবে, যে ডে বাই ডে থাকলে এটা ভার্বের আইএনজি ফর্মটা হবে। আচ্ছা, তাহলে আমরা অনেক কথা বললাম এটা নিয়ে, এরপরে চলো এরপরে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যাব। আমরা কিন্তু খুব সহজে, খুব সাবলীলভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কমপ্লিট করেছি, আশা করি সবাই বুঝতে পেরেছো খুব সহজে। চলো এখন তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পদার্পণ করব। তাহলে চলো প্রথম দেখো আমাদের আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা। অ্যাজ ইউজুয়াল আমরা আগেও প্রত্যেকটা জিনিসের সংজ্ঞা সংজ্ঞা দেখে দেখে আগাইতেছি, যেহেতু এটা একদম বেসিক ক্লাস, বেসিক থেকে আমরা সব কিছু ধরে ধরে পড়ব, তাই না? তাহলে চলো দেখো, যে কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। মানে যে কাজটা এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, মানে ফলটা এখনো আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কঠিন লাগার অন্যতম কারণই হলো এই সংজ্ঞাটা কঠিন। এই জন্য তোমরা যদি এটা উদাহরণ দেখো বা গঠন দেখো, দেখবো অটোমেটিক এটা সহজ হয়ে গেছে। তাহলে চলো বাংলা চিনবার উপায়টা আমরা একটু শিখে নিই। অ্যাজ ইউজুয়াল বাংলা ক্রিয়াপদের শেষে এই যে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ, এই ওয়ার্ড বা সাফিক্সগুলো যুক্ত থাকবে, ওয়ার্ডের সাথে এই সাফিক্সগুলো যুক্ত থাকবে, তাহলে আমরা বুঝবো বাংলায় যে এইটা একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে।
তাহলে আমরা ইংরেজি গঠনটা দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। দেখো ইংরেজি গঠনটা হলো সাবজেক্ট, তারপরে হবে হ্যাভ বা হ্যাজ। এখন এটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে যে কোথায় হ্যাজ হবে কোথায় হ্যাভ হবে, এটাই সবাই ভুল করে থাকো। তাহলে এই জিনিসটা আশা করি ভুল হবে না, আমরা সামনে দেখব। তাহলে প্রথমে হবে আমাদের সাবজেক্ট, তারপর হবে হ্যাভ বা হ্যাজ, তারপর হবে ভি থ্রি মানে কি আমরা শুরুতেই পড়েছি, ভি থ্রি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভি থ্রি মানে হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এখন কথা হলো যে আমি কিছু এক্সাম্পল দিই, তাহলে তোমরা আরো বেশি ক্লিয়ার হবা। দেখো সোহেব কাজটি করিয়াছে, সোহেব কাজটি করিয়াছে বা করেছে। সোহেব কাজটি করিয়াছে সাধু ভাষায়, বাট যদি এমনি বলো তাহলে সোহেব কাজটি করেছে। এখন এটার ইংলিশটা কি হবে আমরা দেখেই বুঝতে পারতেছি, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তাই না? তাহলে দেখো এইভাবে লিখতে হবে, সোহেব, তারপরে হ্যাজ অথবা হ্যাভ হবে, তাই না? আর তারপরে হবে ভার্বের ভি থ্রি ফর্ম, তারপরে অবজেক্টটা। এখন সোহেব তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সোহেব কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সোহেব কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আমরা মনে রাখবো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে হ্যাজ হবে, বাকি সবখানে আমাদের হ্যাভ হবে। শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ হবে, বাকি সবখানেই হ্যাভ হবে। তাহলে দেখো এইভাবে বলা যেতে পারে, সোহেব হ্যাজ ডান দ্য ওয়ার্ক। আবার দেখো আমরা তাকে সাহায্য করিয়াছি, তাহলে আমরা কি আমরা যেহেতু বহু বচন, তাই না, এবং থার্ড পারসনও কিন্তু না, এটা ফার্স্ট পারসন। তাহলে আমরা তাকে সাহায্য করিয়েছি, উই হ্যাভ হেল্পড হিম। তো এখন সবাই নোট করে নাও রুলটা, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ হবে এবং বাকি সবার জন্য কি হবে, হ্যাভ হবে। তুমি একটু লিখে নাও, আবারও বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবাই এখানে ভুল করো, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য হ্যাজ হবে এবং বাকি সবার জন্য হ্যাভ হবে। আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছো। তাহলে চলো এক্সট্রা কিছু নোট নিয়ে নাও, যে কোনো সেন্টেন্সে জাস্ট, just now, ever, yet, till, lately, recently, already, in the meantime, so far, up to now, up to the present ইত্যাদি থাকলে উক্ত সেন্টেন্সটি সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। জাস্ট শব্দটি হ্যাভ বা হ্যাজ এবং ভি3 এর মাঝে বসে। মনে রাখবে এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সে দেখতে পাও, ঠিক আগের মতোই তোমরা যদি এই ওয়ার্ডগুলো সেন্টেন্সে দেখতে পাও, তাহলে ওই সেন্টেন্সকে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর একটা কথা মনে রাখতে হবে, জাস্টের জন্য যে স্পেশাল রুলটা, সেটা হলো শুধু জাস্টের জন্য এটা প্রযোজ্য, যে হ্যাভ আর ভি3 মানে হ্যাভ হ্যাজ বা ভি3-র মাঝে হবে জাস্টটা, আর বাকিগুলোর জন্য যে কোনো জায়গায় থাকতে পারে, সমস্যা নেই। বা জাস্ট, এই জাস্ট যে ওয়ার্ডটা, এটা শুধু জন্য স্পেশাল একটা রুল, সেটা হলো যে হ্যাভ আর হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ এবং মানে তোমার ভি3 এর মাঝে হইতে হবে, মানে ভার্বের মাঝে হইতে হবে, তাহলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু জাস্ট যদি এই জায়গায় ব্যতীত অন্য কোথাও থাকে, তাহলে এটা অন্য টেন্সও হইতে পারে। যেমন ধরো উই হ্যাভ জাস্ট রিচড হোম, এটা একটা উদাহরণ। দেখো হ্যাভ আর ভার্বের মাঝখানে আছে জাস্ট, এখন জাস্ট যদি লাস্টে হইতো বা শুরুতে হইতো, তাহলে কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হইতো না, এটা মাথায় রাখতে হবে, তাই না? ওকে, তাহলে দেখো নেক্সট উদাহরণটা, আই হ্যাভ গট অ্যাডমিটেড অ্যাট হোম রিসেন্টলি। দেখো জাস্ট ব্যতীত অন্য যে কোনো শব্দ যে কোনো জায়গায় থাকলেই আমরা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুব আরামসেই বলে দিতে পারবো। আশা করি তোমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নাই। তাহলে চলো আমরা এখন খুব দেখতে দেখতেই দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে এসেছি। তাহলে আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দেখো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ে ফেলছি, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসটা কী হবে অনেকেই ইতিমধ্যে ধরে ফেলেছ। আমাদের এইটার গঠনটা কাইন্ড অফ সিমিলার হবে, তোমরা প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিই চলো, তারপরে। তাহলে চলো এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা আগে দেখব। যে কাজটি অতীতে শুরু হয়ে এখনো চলছে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে, মানে অতীতে শুরু হয়েছে এখনো চলছে তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে চলো এখন আমরা ইংরেজি গঠনটা একটু দেখে নিই। দেখো সাবজেক্ট প্লাস নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, মানে নাম্বার অ্যান্ড পার্সন অনুযায়ী হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে। কখন কোনটা হবে সেটা বলে দিব, কোনো অসুবিধা নাই। নাম্বার এবং পার্সন অনুযায়ী হ্যাভ বিন আর হ্যাজ বিন হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি। লক্ষ্য করো আগের বারেও কিন্তু হ্যাভ হ্যাজ ছিল, তবে এখন যেহেতু কন্টিনিউয়াস টেন্স জাস্ট একটা ওয়ার্ড যুক্ত হয়েছে বিন,
আর সাথে ভার্বের সাথে হচ্ছে আইএনজি। আমরা জানি পৃথিবীর সকল কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি থাকতেই হবে ভার্বের সাথে। আশা করি বুঝছি। তাহলে চলো আমরা একটা স্পেশাল নোট নিয়ে নেও, সেটা হলো এই টেন্সে সিন্স এবং ফর বসে। মনে রাখবা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফর বসে। নির্দিষ্ট সময় বোঝালে সিন্স, অনির্দিষ্ট সময় বোঝালে ফর বসে। সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় এরকম সময়ের আগে ফর বসে। সংখ্যা দ্বারা ধরো যেমন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এরকম জায়গায় বসে ফর। আর ধরো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এইসব জায়গায় সিন্স, মানে যেখানে সংখ্যা দ্বারা সময় বোঝানো যায় না। যেমন ধর আমি বলতে পারি যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, আমি সকাল থেকে খাই না। সকাল থেকে খাই না এর আগে হবে সিন্স, যেহেতু এখানে কোনো নির্দিষ্ট সময় আমি বলতে পারতেছি না। কিন্তু আমি বলতেছি 3 ঘন্টা ধরে আমি খাই না, 4 ঘন্টা ধরে খাই না, এখানে ফর হবে। আশা করি বুঝছো। চলো কিছু এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পল, রাকিব সকাল হইতে কোরআন পড়ছে। রাকিব কখন হইতে কোরআন পড়ছে? সকাল হইতে। তাহলে দেখো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সময় মানে সংখ্যা নাই। তাহলে আমরা এখানে কি ব্যবহার করতে পারবো? বুঝছো, সিন্স ব্যবহার করতে পারবো। রাকিব হ্যাজ বিন রিডিং দ্য কোরআন সিন্স মর্নিং। এখন বলতে পারো যে এখানে হ্যাজ বিন কেন হইলো? আরে আমরা পড়ছি না যে হ্যাজ কখন হয় আর হ্যাভ কখন হয়, ওই সেম কাহিনী, জাস্ট এখানে একটা বিন যুক্ত হবে। এখন হ্যাজ কখন হবে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বিন হবে, আর আর বাকি সবখানে হ্যাভ বিন হবে। আশা করি বুঝছো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। দেখো পরেরটা, তারা 3 ঘন্টা যাবত খেলছে। দেই হ্যাভ বিন প্লেয়িং ফর 3 আওয়ার্স। দেখো ফর হইছে। এগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে করে ধরে ফেলতে হবে। আর যারা জুনিয়র আছো, যারা জুনিয়র বা স্কুল লেভেলে দেখতেছো বা প্রাইমারি লেভেলে দেখতেছো, তারা বোঝার চেষ্টা করবে সবগুলাই। তবে এখানে কিন্তু নোট করে অবশ্যই রাখবে। আর তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ গঠনটা, তোমরা গঠনটা মনে রাখলেই হবে, বাকিগুলা তোমাদের জন্য বেশি একটা গুরুত্বপূর্ণ না। তবে যারা হাই স্কুল আছো 6 থেকে 10 বা কলেজ, তারা কিন্তু অবশ্যই সবগুলা ওয়ার্ড এখানে যা যা আছে সবগুলা কিন্তু তোমার বুঝে বুঝে মনে রাখতে হবে। তাহলে আশা করি সবাই এ পর্যন্ত বুঝেছো। তাহলে এখানে আমাদের আজকের পার্ট 1 শেষ হচ্ছে। আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করেছো এবং সবাই আশা করি টেন্স রিলেটেড, প্রেজেন্ট টেন্স রিলেটেড যত সমস্যা ছিল তোমাদের সমাধান হয়েছে। যদি এরপরও কারো সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা অবশ্যই রিপ্লাই দিব।